আচ্ছা, এবার আসি লাস্ট টপিক, নলেজ ট্রান্সফার। নলেজ ট্রান্সফার নিয়ে আমরা আগেও কথা বলেছি। এটা আসলে ডাইরেক্টলি ইনভলভ হচ্ছে, একটা প্রসেস আছে, ম্যানেজ প্রজেক্ট নলেজ। নলেজ মানটা ভুল হয়েছে, ডাব্লু হবে। তো নলেজ ট্রান্সফার তো আমরা বুঝতে পারছি না। প্রজেক্ট যখন শুরু হবে তখন কি হবে, শেষ হবে আর কি, তখন আমরা যে নলেজ গ্যাদার করছি প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা আমরা অর্গানাইজেশনকে ট্রান্সফার করব। এখানে একটা প্রশ্ন দিয়েছি আপনাদের, when should transfer of knowledge take place? আনসার কি হবে? নলেজ ট্রান্সফার কখন ঘটবে প্রজেক্টে? Throughout the project, D. এ- এটা, হ্যাঁ, প্রজেক্ট রোল আউট শেষ হওয়ার পরে অথবা এন্ড অফ দ্য প্রজেক্ট বলে দিতে পারে। না, কিন্তু থ্রু অথবা, আউট দ্য প্রজেক্ট। হ্যাঁ, থ্রু আউট দ্য প্রজেক্ট যখনই যে আচ্ছা, নলেজ পাবেন এটা শেয়ার করতে হবে। যদি লাস্টের জন্য আচ্ছা, ধরে রাখেন তাহলে তো অনেক কিছু ভুলেও যাবেন আপনারা। 5 বছরের প্রজেক্ট, দেখা যাবে যে প্রথম বছর যেটা শিখেছি সেটা আর আসলে 5 বছর গিয়ে আর মনেই নাই, বা ডকুমেন্টেড রাইট, নাই। হ্যাঁ। আবার মনে রাখতে হবে নলেজটা এরকম, কেন আমরা থ্রু আউট দ্য প্রজেক্ট শেয়ার করব? কারণ হচ্ছে যে আমার এই যে প্রথম মাসে বা প্রথম কোয়ার্টারে যে নলেজটা পেলাম, এটা হয়তো সেকেন্ড কোয়ার্টারে আমার কাজে লাগতে পারে। লাগতে পারে। শেয়ার না করে এটা হয়তো অন্য টিম বা অন্যরা এটা থেকে পেলো না। এই জন্য থ্রু আউট দ্য প্রজেক্ট করতে হবে। এই জন্য অ্যাজাইল টিম কি করে, রেট্রোস্পেক্টিভ করে 2 সপ্তাহ পর পর, এবং সেটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে, যাতে আমরা নেক্সট ইটারেশনেই ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে? তো এটা খুব মনে রাখি, পরীক্ষায় এই কনসেপ্ট থেকে একটা প্রশ্ন আসবে যে আসলে নলেজ কখন ট্রান্সফার করা হয়। হ্যাঁ, থ্রু আউট দ্য প্রজেক্ট করা হয়। আমরা ট্রেডিশনাল প্রজেক্টে কিভাবে নলেজ ট্রান্সফার করি আমি আপনাদের বলেছিলাম, তা মনে আছে কিনা এই জন্য আমি আবার একটু বলতেছি যে প্রজেক্টের, এই যে ধরেন এই যে একটা ছবি আঁকতেছি আমি। হুম, হ্যাঁ, এটা হচ্ছে নলেজ রিপোজিটরি। তা আমরা এখানে প্রজেক্ট এ, প্রজেক্ট বি, প্রজেক্ট সি যেগুলো আগে করেছি আমরা, সেগুলোর নলেজ রিপোজিটরি আছে অর্গানাইজেশনে। আমি যখন আমার নতুন প্রজেক্ট শুরু করলাম, হ্যাঁ, আমার নতুন প্রজেক্ট, তখন আমি কি করলাম, আমার নিজের প্রজেক্টের জন্য একটা লেসন লার্ন রেজিস্টার তৈরি করলাম, LLR, লেসন লার্ন রেজিস্টার। আর এটা কি ছিল, লেসন লার্ন রিপোজিটরি। ঠিক আছে? সো এটা তৈরি করলাম, এবং প্রজেক্টে যখনই যে নলেজ আসতেছে আমি এখানে ক্যাপচার করছি এবং আমি ইউজ করতেছি, বা যেটা মনে হচ্ছে যে অর্গানাইজেশন শেয়ার করব, আমরা শেয়ার করব। বা গত ক্লাসে আমরা দেখছিলাম যে নলেজ আসলে 3 লেভেলে শেয়ার করতে হয়, তাই না? ইন্ডিভিজুয়াল লেভেলে, প্রজেক্ট লেভেল এবং অর্গানাইজেশন লেভেলে। যেটা আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো। করার পরে এই যে যখন আমরা প্রজেক্ট ক্লোজার হয়ে গেল, ফাইনাল নলেজ ট্রান্সফার করব, তখন কি করব, সমস্ত যে এখানে যে অলরেডি আমরা ক্যাপচার করেছি, এই পুরাটাকে আমরা আবার দিয়ে দেবো নলেজ ডিপোজিট। তার মানে এখানে আমার যে প্রজেক্টটা ছিল প্রজেক্ট ডি, সেটারও কিন্তু লেসন লার্ন গুলো এখন চলে আসলো, রিপোজিটরি আরো কি হলো, আপডেটেড হলো। এই রিপোজিটরিটা কি, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটের কিন্তু পার্ট। আমাদের অর্গানাইজেশন অ্যাসেট আরো বেড়ে গেল। হ্যাঁ, এটাই কিন্তু নলেজ ট্রান্সফার এইভাবে করা হয়। ঠিক আছে না? এই কথাটা আমি এই যে এখানে লিখে রেখেছি, দেখেন, লেসন লার্ন রিপোজিটরি এবং লেসন লার্ন রেজিস্টার এবং রিপোজিটরি, এবং টাইম টু ডু কখন, সবসময় করতে হবে এটা। ওকে, তাহলে আসলে আমাদের খুবই ছোট টপিক, এবং এগুলো বোধহয় অনেকবারই আলোচনা হয়েছে। এই যে এখানে দেখেন, মানে আমরা কন্ডাক্ট রেট্রোস্পেক্টিভ বা ফাইনাল লেসন লার্ন সেশন করবো, যখন ফাইনাল ক্লোজিং করবো আমরা, হ্যাঁ, সমস্ত ইনফরমেশন আর্কাইভ করবো, লেসন লার্ন রেজিস্টার ফাইনালাইজ করে আমরা লেসন লার্ন রেপোজিটরিতে জমা দেবো, অ্যাড করবো। ঠিক আছে? করে আমরা ট্রানজিট করে দেবো এটা, তাইলে আমাদের নলেজ ট্রান্সফার হয়ে গেল। ওকে। আর আমরা জানি যে অ্যাজাইলে রেট্রোস্পেক্টিভ করা হয়, সেটা আমরা অনেকবারই পড়েছি রেট্রোস্পেক্টিভ। তো সেটা নিয়ে এখানে আবার বলা আছে যে অ্যাজাইল হাইব্রিডে আমরা প্রতি 2 সপ্তাহ পর পর রেট্রোস্পেক্টিভ করি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য, ইন্সপেক্টর অ্যাডাপ্ট করার জন্য, সাকসেস এবং চ্যালেঞ্জ গুলো আমরা আইডেন্টিফাই করি, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ দুই ধরনের আমরা ডেটা কালেক্ট করি। আমি আগেও এক্সাম্পল দিয়েছিলাম, কোয়ান্টিটিভ মানে হচ্ছে ধরেন ভ্যালোসিটি, আমার টিমের হচ্ছে ভ্যালোসিটি 30, তাহলে আমি কোন একটা আগের ইটারেশনে আমি 30 নিয়েছিলাম, কিন্তু আমি ডেলিভারি দিলাম 25। তাহলে আমার কি, আমি নিয়েছিলাম 30, করেছি 25, এটা কিন্তু কোয়ান্টিটেটিভ একটা ডাটা। আর কোয়ালিটেটিভ কি হতে পারে, পিপল ফিলিংস, হ্যাপিনেস ম্যাট্রিক্স বা মুড চার্ট। আমরা পড়েছিলাম না, মুড চার্ট, মুড চার্ট, কিংবা এটাকে জাপানিজরা বলেন নিকো নাইকি, NIKO NIKO, নিকো নাইকো। এর এর ইংলিশ হচ্ছে স্মাইলি স্মাইল স্মাইলি।
তো কাজ করতে গিয়ে আমার ফিলিংসটা কিরকম হয়েছে এটাও কিন্তু ক্যাপচার করা হয়। তার একটা ছবি বোধহয় আমি সামনে অ্যাড করছি, ওটা আমি দেখাবো আপনাদের। তারপর শুধু এটা না, তারপর আমরা কি করি, রুট কজটা সব গ্যাদার করার পরে, হ্যাঁ, আমরা আসলে কি করি, অ্যানালাইসিস করি, করে রুট কজটা আইডেন্টিফাই করে ওটা রিমুভ করলে কি হবে, আরো বেটার করতে পারবো আমরা। এবং লাস্টে সবাইকে কনগ্রাচুলেট জানিয়ে, ধন্যবাদ জানিয়ে শেষ করা হয়। ঠিক আছে? ওকে। ট্রেডিশনাল প্রজেক্টে আসলে আমরা ফাইনাল লেসন লার্ন সেশন করি। এবং এই যে এই ছবিটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে এইভাবে আসলে এই 5টা যে করা হয়, যেটা এখানেও কিন্তু একটু বর্ণনা ছিল, এই যে জায়গাটাতে এখানে একটু বর্ণনা ছিল কিন্তু, হ্যাঁ। এই যে আমরা বলেছিলাম যে প্রথমে স্ট্রেস সেট করা হয়, তারপরে গ্যাদার ডাটা, এখানে কিন্তু কোয়ালিটেটিভ ডাটা এবং কোয়ান্টিটিভ ডাটা দুইটাই নেওয়া হয়। তারপর জেনারেট ইনসাইট, সবগুলো নিয়ে আলাদা আলোচনা করা হয়, অ্যানালাইসিস করা হয়, রুট কজ অ্যানালাইসিস করা হয়। তারপর আমরা আবার প্যাট্রেস করি যে কোনগুলো আমরা নেক্সট ইটারেশনে ইমপ্লিমেন্ট করব, করে সবাইকে থ্যাঙ্কস কংগ্রাচুলেট জানিয়ে আমরা ক্লোজ করি। এই নলেজটাই আসলে আমাদের পরবর্তী কাজে আমাদেরকে হেল্প করবে, বিল করবো আমরা, করে আবার ডেলিভারি দেবো, আবার রেট্রোস্পেক্টিভ করবো, করে আবার শিখবো, আবার কিন্তু আমরা দেবো। এইভাবে কিন্তু চলতে থাকবে কন্টিনিউয়াসলি। অ্যাজাইলে এটা যেমন, ট্রেডিশনাল প্রজেক্ট সেম ভাবে করতে থাকবে, হ্যাঁ। এই যে মুড চার্ট আমি দেখাইছিলাম, মানে মুড চার্টের ছবিটা কিন্তু 7 এডিশনও আছে, দেখবেন মুড চার্ট। 7 এডিশনে মেজারমেন্ট নামে একটা চ্যাপ্টার আছে, এটা অবশ্যই ভালো মতো পড়বেন, মেজারমেন্ট চ্যাপ্টারটা। মেজারমেন্ট চ্যাপ্টার যে গত ক্লাসে যে আমরা পড়লাম না, ওই যে সাপোর্ট, এভালুয়েট প্রজেক্ট পারফরমেন্স, সেই পুরাটাই কিন্তু মেজারমেন্ট চ্যাপ্টার। বা PM-BOK 6 কিংবা প্রসেস গ্রুপ বইয়ের মনিটরিং কন্ট্রোলে যতগুলো প্রসেস আছে, তার আসলে পুরাটাই সামারাইজ করা হয়েছে মেজারমেন্ট চ্যাপ্টারে। তো মেজারমেন্ট চ্যাপ্টারটা একটু পড়বেন, ওখানে দেখবেন যে মেজারমেন্ট আসলে দুই ধরনের, একটা হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটরস, একটা হচ্ছে লিডিং ইন্ডিকেটরস। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে আপনাদের। ল্যাগিং ল্যাগিং ইন্ডিকেটরস, একটা হচ্ছে লিডিং ইন্ডিকেটরস। এটা আমি আগে বলিনি আপনাদের ক্লাসে, এই মেজারমেন্ট চ্যাপ্টারে গিয়ে দেখবেন। হ্যাঁ, আমরা যে প্রজেক্টের পারফরমেন্স মেজার করব, কিছু ইন্ডিকেটর আছে লিডিং আর কিছু আছে ল্যাগিং। ল্যাগিং মানে যেটা অলরেডি ঘটে গেছে, তো সেটা ঘটে গেছে, সেটা আসলে মেজার করলে খুব একটা বেনিফিট পাওয়া যায় না, কারণ ওটা অলরেডি ঘটে গেছে। আর লিডিং হচ্ছে যেটা ফোরকাস্টিং টাইপ যদি কিছু করতে পারেন, হ্যাঁ, ফোরকাস্ট টাইপ কোন ইন্ডিকেটর, সেগুলো হচ্ছে লিডিং ইন্ডিকেটর বলা হয়। তো সেগুলো কি হবে, তাহলে সুবিধা হবে, আপনি নেক্সট বুঝতে পারবেন যে আসলে কি করা উচিত ফিউচারে, যাতে এই ঘটনাটা না ঘটে। তো এই ধরনের মানে ইন্ডিকেটর আসলে সেট করতে হয় যখন আপনি প্রজেক্টের স্কোপ, শিডিউল, কস্ট বা যে ধরনের পারফরমেন্সটাকে যদি মেজার করেন। তো এখানে দেখেন মুড চার্টে কিন্তু একজন দেখা যাচ্ছে বেশ হ্যাপি ছিল, তাই না? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার তার একটু মন খারাপ, ফ্রাইডেটা একটু খারাপ। পরের উইকে কিন্তু সে আবার হ্যাপি, আবার একদিন হয়তো তার মন খারাপ ছিল। আবার কয়েকজনকে খুব খারাপ অবস্থা দেখতেছি, হ্যাঁ, সে আসলে পুরা উইকে দুই একটা ছাড়া একদিন মাত্র তাকে হাসি মুখ দেখা গেছে। এরকম অবস্থায় কি করা হয়, আমাদের যে স্কাম মাস্টার বা প্রজেক্ট ম্যানেজার থাকবে, সে কিন্তু তার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলবে যে সে আসলে কি প্রবলেম ফেস করছে। হ্যাঁ, তাকে মেন্টরিং, কোচিং এসব করাবে। ওয়ান টু ওয়ান সেশন। হ্যাঁ, 1-to-1 সেশন করাবে, করে তার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। তো এটাকে আমরা মুড চার্ট বলি। এটা হচ্ছে কোয়ালিটেটিভ মেজারমেন্টের জন্য রেট্রোস্পেক্টিভে, মানে পুরো উইক ধরে এটা কালেক্ট করা হয় ডেটা। সবাই অফিস থেকে যাওয়ার সময় এই আইকন গুলো বসে দিয়ে যায়। হুম। আজকে কেমন কাজ করে? হ্যাঁ, তো পরে 2 সপ্তাহ, যে 2 উইকস ইটারেশন, 2 সপ্তাহ পরে যখন আপনি রেট্রোস্পেক্টিভ করবেন, তখন এটা আপনাকে হেল্প করবে বোঝার জন্য যে আসলে কিরকম ছিল আপনার হ্যাপিনেস ম্যাট্রিক্স আপনার টিমে। ওকে, ঠিক আছে। আমি যখন লেসন লার্নটা ফাইনালাইজ করব, যতগুলো জিনিস আমরা শিখেছি, স্কোপ রিলেটেড, শিডিউল রিলেটেড, রিস্ক রিলেটেড, ভেন্ডর রিলেটেড, হ্যাঁ, অনেক ভেন্ডর, তাই না? আমাদের প্রজেক্টে যেমন 2-3 জন ভেন্ডর আমরা পাইছি, আমরা এখন চিন্তা করতেছি এদেরকে আর কোনো প্রজেক্টে নেওয়া যাবে না, পারফরমেন্স এত খারাপ। হুম, এত খারাপ। এবং আমরা কোনো মিটিং হলেই এটাও ডিসিমিনেট করতেছি অন্য মিনিস্ট্রিতে, যাতে কেউ এই ধরনের কন্ট্রাক্টর না নেয়। দে উইল সাফার। সমস্ত আর্টিফ্যাক্টস গুলোকে, হ্যাঁ, আর্কাইভ করতে হবে, এবং কি কি রিকমেন্ডেশন হলো ফাইনালি সেটা আপনাকে দিতে হবে, যে আমি এই রিকমেন্ডেশন পেলাম, যেগুলো আসলে নেক্সট প্রজেক্টে আসলে কাজে লাগবে। তো ফাইনাল রিপোর্ট যখন লিখবো, তখন আসলে লেসন লার্নের এই জিনিসগুলো আমরা ফাইনাল রিপোর্টে ইনক্লুড হয়, এবং রিকমেন্ডেশন কিন্তু থাকে।
ফাইনাল রিপোর্ট। আর এই জিনিসগুলো আমরা যা পাবো, যাই নতুন শিখবো, যেটা কাজে লাগবে, সেটা আমরা আসলে প্রিজার্ভ করবো, ঠিক আছে? ফাইনাল রিপোর্টের একটা টেমপ্লেট দিয়েছে এখানে, দেখেন। এটা আসলে ডিফাইন করা মুশকিল, এটা প্রজেক্ট টু প্রজেক্ট, ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভেরি করবে। তো ডেসক্রিপশন থাকে, স্কোপ অবজেক্টিভ মিট করতে পেরেছে কিনা, কি অবস্থা সেটা, কোয়ালিটেটিভ অবজেক্টিভ, কস্ট অবজেক্টিভ, ভ্যালিডেশন ইনফরমেশন, যে ইনফরমেশন মানে হচ্ছে কাস্টমারকে যে আমরা দেখালাম সমস্ত এক্সপেরিয়েন্স গুলো ঠিক আছে কিনা, শিডিউল অবজেক্টিভ মিট করতে পারছি কিনা, বেনিফিট ঠিক মতো রিয়েলাইজ হলো কিনা, রিস্ক এবং ইস্যু যেগুলো আমরা এনকাউন্টার করছি ওগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করেছি সাকসেসফুলি, এগুলো সব ওখানে থাকবে, ঠিক আছে? তো এই তো ফাইনাল রিপোর্ট জমা দেওয়া মানেই প্রজেক্ট আসলে ক্লোজার। গভর্নমেন্টে আমরা এটাকে বলি পিসিআর দেওয়া, ফাইনাল প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট দিতে হয় আইএমইডি কে। তো এই রিপোর্ট দিলেই আপনার প্রজেক্ট অফিসিয়ালি ক্লোজ হবে আর কি, হ্যাঁ। নাহলে কিন্তু প্রজেক্ট ক্লোজও করতে পারবেন না। ওকে, সো আমরা ডান। ডোন্ট হেজিটেট, এক্সিলেট, আর্ন ইউর পিএমপি সার্টিফিকেশন। তো আজকে থেকে পড়াশোনা শুরু করতে বলছে, যেহেতু ট্রেনিং হয়ে গেল 35 আওয়ার্স। তো আমি একটা বোধহয় সাজেশন দিয়েছিলাম আপনাদের যে আমার সাথে সাথে পড়া, যতটুকু পড়লাম, অনেক লম্বা সময় হয়ে গেছে আমাদের ক্লাসে, এত লম্বা সময় কখনো হয় না, এই মাঝখানে প্রবলেম হয়ে গেছিল। তো আমি জানি না কেউ পড়তে পেরেছেন কিনা, আমার সাথে সাথে একবার অন্তত কোথায় কি আছে এটা বোঝার চেষ্টা করা। তো আমরা এখন একটু ইয়াতে চলে যাব, আমাদের শেষ, এরপর অবশ্যই আপনারা ওই যে মাস্টারি বিল্ডার থেকে এক্সাম দিবেন, হ্যাঁ, লেসন 6 এর মাস্টারি বিল্ডার থেকে।